এই যে মিস্টার, থামেন আপনি। এসব আপনি কি বলছেন? আপনি কার প্রেমে পড়েছেন আর মনটা কারে দিয়ে দিছেন? এই, আর একটু থাকো না আমার কাছে। চলে যাচ্ছ কেন? তোমায় ছাড়া তো আমার একদম সময় কাটে না। তুমি জানো না তুমি আমার একমাত্র জানেমান। হ্যাঁ জানি, আমাকে ছাড়া আপনার সময় কাটে না। দাঁড়ান দেখাচ্ছি মজা। কথাটা বলেই নীলের মা হাতে থাকা জগ থেকে পুরো এক জগ পানি তার মুখের উপর ঢেলে দিল। লাফ মেরে বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে, যাকে ছাড়া থাকতে আপনার মন চায় না তার কাছেই চলে যান না। উফ মা, তুমি আমার এখানে কখন আসলে? দিলে তো আমার এত সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে। এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করেন। আপনার বাবা অফিসে চলে গেছে, বলেছে আপনাকে অফিস যেতে হবে। কেন? আমি তো বাবাকে বললাম এই কয়দিন আমি অফিস যেতে পারবো না। আমার শরীরটা ভালো লাগছে না, কয়দিন বাসায় থেকে বিশ্রাম করব। তাছাড়া আগামীকাল কিন্তু আমার এক বন্ধুর বিয়ে আছে, আজ তারা হলুদের প্রোগ্রাম, সেখানে আমায় অ্যাটেন্ড করতে হবে। ওইসব কিছু আমি জানি না। তোমার বাবা বলেছে তোমাকে আজ অফিসে যেতে হবে। কথাটা বলে নীলের মা সেখান থেকে চলে যায়। আর নীল বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায়, কারণ তার বাবা যখন তাকে বলেছে অফিসে যাওয়ার কথা, তখন তাকে যেভাবে হোক অফিসে যেতেই হবে। আর বন্ধুর বিয়ে নিয়ে পরে চিন্তা করা যাবে। এই কথা মনে মনে বলতে বলতে নীল ওয়াশরুম থেকে বের হয়। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় নাস্তা করবার জন্য। মা, ও মা, নাস্তা কোথায় আমার? নাস্তা দাও। আমায় কেন বলছো নাস্তা দেওয়ার কথা? এতক্ষণ যার সঙ্গে রোমান্স করলে তাকেই বলো না তোমায় নাস্তা দিতে। আরে বাবা, সে তো আমার স্বপ্নে এসেছিল, আমার বাস্তবে তো আসেনি। যদি বাস্তবে আসতো তাহলে তাকেই বলতাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো না, সেটাই করো। সেই কথাটাই তো কতদিন ধরে বাবাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তো বুঝিয়ে উঠতে পারছি না। এবার একটু তুমি সহযোগিতা করো না। বাবাকে বলো আমায় বিয়ে করিয়ে দিতে, তাহলে আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ তাই করব। আর এই নাও তোমার নাস্তা, খেয়ে আমায় উদ্ধার করো। কথাটা বলতে বলতে নীলের মা নীলকে নাস্তার প্লেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর নীল নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে গিয়ে এসে তার বাবার কেবিনে যায়। মে আই কাম ইন? ইয়েস, বসো। আমি কাগজটা শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলছি। নীল তার বাবার কেবিনে বসে আছে প্রায় 20 মিনিট ধরে। তার বাবা তখন আর ল্যাপটপে কাজ করেই যাচ্ছেন। তখন নীল তার বাবাকে বলে, বাবা, এবার তুমি তোমার কাজটা শেষ করো, আমি তোমাকে কিছু বলতে এসেছি। হ্যাঁ বলো, আমি শুনছি। বাবা, আগামীকাল আমার এক বন্ধুর বিয়ে, আজ তার হলুদের প্রোগ্রাম। আমি সেখানে যাব বলেছি, বলেছিলাম অফিস আসবো না, কিন্তু তারপর আপনাকে, তুমি মাকে বলে এসেছো অফিসে আসতে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু হলুদের প্রোগ্রাম বিকেলে, আর এখন সবেমাত্র সকাল 9টা বাজে। তুমি দুপুরে 1টা পর্যন্ত অফিস করবে, তারপর অফিস থেকে বেরোবে। কথাটা শুনে নীল হতাশ মনে বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে যায় আর অফিসের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতেই দুপুর গড়িয়ে গেল। তখন সে অফিস থেকে বের হয়ে বাসায় চলে যায় আর সেখানে রেডি হয়ে সোজা বন্ধুর বাড়ি। আর সেখানে পৌঁছাতেই শুরু হলো বন্ধুদের দুষ্টুমি। কিরে, বুড়ো তো হয়ে যাচ্ছিস, বিয়ে করবি না নাকি? আমরা তো সবাই বিয়ে করে ফেলছি, তুই শুধু ব্যাচেলর রয়ে গেলি। কি করব দোস্ত, তোরাই বল না। বাবা কি কথা করে বলছে বিয়ে করিয়ে দিতে, বিয়ে করিয়ে দিতে, কিন্তু বাবা তো আমার কথা শুনতে চাইছে না। তুই পারিসও করছিস, বাবাকে কেন বিয়ে করে দিতে হবে? তুই একটা মেয়েকে নিয়ে বিয়ে করে চলে আসতে পারিস না? সেটা যদি আমার দ্বারা হতো তাহলে তো কবেই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসতাম। একটা কাজ কর, দেবদাস তো হতে পারবি, দেবদাস হয়ে থাক সারা জীবন, বিয়ে করে তোর কম্য নয়। কথাটা বলেই তার সব বন্ধুরা একসঙ্গে হু হু করে হাসতে থাকে। আর নীল সেখানে একমাত্র হাসির খোরাক। কত করে বলছে তার বাবাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা বলছে ওনার একটা বন্ধুর মেয়ে নাকি আমেরিকা থাকে, সেখান থেকে ফিরলেই তার সঙ্গে বিয়ে দেবে। তবে কবে ফিরবে সেই মেয়ে, সেটা এখনো নীলের অজানা। যাই হোক, এরপর হলুদের প্রোগ্রাম শুরু হয়। সব বন্ধুরা মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করতে থাকে। এভাবেই কেটে যায় সেদিনের সন্ধ্যা।
রাতের বেলা বাসায় ফিরে আসে তার মা। যখন ডিনার টেবিলে সবাইকে রাতের খাবার সার্ভ করছিল, তখন নীল তার মাকে বলে, মা, তোমরা কি আমায় বিয়ে করাবে নাকি করাবে না সেটা বলো। এই, এত বিয়ে করছিস তুই? নিজে একটা বিয়ে করে নিতে পারছিস না? আমাদের এত জ্বালাচ্ছিস কেন? যদি আমি পছন্দ করে নিয়ে আসি তখন তো তোমাদের পছন্দ হবে না, আর এইসব প্যারাময় জিনিস আমি করতেও পারি না। সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, তাই তোমাদের উপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি তোমরা আমাকে বুড়ো করে ছাড়বে। সেটা যখন বুঝতেই পারছো, তখন তুমি সেই বিষয়ে আমার সঙ্গে কথা না বলে তোমার বাবার সঙ্গে কথা বলো না। তোমার বাবা তো সেই কবে থেকে বলেছেন ওনার বন্ধুর মেয়ে বাংলাদেশে আসছেন। হ্যাঁ, এখন তো দেখছি সেটাই করতে হবে। বাবা যদি আমাকে বিয়ে করিয়ে না দেয় তাহলে নিজের বিয়েটা নিজেকেই করে নিতে হবে। কথাটা বলতে বলতে নীল রাতের খাওয়া শুরু করে। আর তখনই তার বাবা সেখানে উপস্থিত হয়। তাই সে তার বাবাকে বলে, বাবা, পড়াশোনা শেষ করলাম, চাকরি করছি, বয়স তো আর কম ভালো না। এখন তো সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করে, তোমরা কেন আমাকে বিয়ে করিয়ে দিচ্ছ না? দেখো, একটা কথা তুমি জানো তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ, তোমার সেই ধৈর্য দেখাতে গিয়ে আমি নিজেকে আইবুড়ো করে ফেলি। দাঁড়াও, আমি আজকেই আমার বন্ধুর সঙ্গে কথা বলে দেখছি। তখন নীল রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার বাবা বেশ কয়েকদিন ধরে শুধু বলছে তার বন্ধু বাংলাদেশে আসবে, কিন্তু আসছেই না। আর এদিকে তার সব বন্ধুরা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করছে। যাই হোক, সেদিন রাতের খাওয়া শেষ করে নীলের বাবা রুমে আসে। আর রুমে এসে মোবাইলটা বের করে তার বন্ধুকে ফোন দেয়। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। তো তোমাদের কি খবর? এই আসছে ভালোই। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আমরা আসছি। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছি। আমি তোমাকে এই বিষয়ে কথা বলার জন্য ফোন করেছিলাম। আসলে আমার ছেলেটা ইদানিং কেন যে এত বিয়ের পাগল হয়ে উঠেছে, আমি সেটাই বুঝতে পারছি না। এই যুগের ছেলে মেয়ে বলে কথা, তারা কি আর আমাদের মতো এত ধৈর্যশীল নাকি, যে তারা বছরের পর বছর অপেক্ষা করবে? তাদের এখন লাইফ এনজয় করার টাইম। যাই হোক, তুমি আসছো ভালোই হচ্ছে। বাংলাদেশ এসে তারপরে কথা হবে। এরপর তারা দুই বন্ধু মিলে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ফোন রেখে দেয়। আর এদিকে পরের দিন সকালবেলা নীল ঘুম থেকে উঠে বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। বিয়ে বাড়িতে যেতেই আবার শুরু হয় তার বন্ধুর ওইসব ফাজলামি। কিরে দোস্ত, আঙ্কেলকে বলেছিস তোর বিয়ের কথা? নাকি তোর ভাবির একটা ছোট বোন আছে, তার সঙ্গে তোকে সেট করিয়ে দিব? এই শোনো, সবসময় এত ফাজলামো করিস না তো। তুই বিয়ে করতে যাচ্ছিস, যা, আমার মাথাটা খাইস না। ভালো কথা বলছি তো, ভালো লাগছে না? যখন বুড়ো হয়ে যাবি, কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবে না, তখন বুঝবি আমার কথা। আচ্ছা দোস্ত, ঠিক আছে, চল। ভাবি তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কথাটা বলতে বলতে নীল তার বন্ধু নিলয়কে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে বন্ধুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা অনেক আনন্দ উল্লাস করে এবং কনেকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বন্ধুর বাসর ঘর সাজানোর দায়িত্ব পড়ে নীলের ঘাড়ে। সে বাসর ঘর সাজিয়ে নববরবধূকে সেই ঘরে প্রবেশের জন্য বলে। তখন শুরু হয় আরেক ফাজলামো কাণ্ড। দোস্ত, আজ যদি তুই নিজেও বিয়েটা করে নিতিস, তাহলে হয়তো এভাবে আমার রুমের দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হতো না। এই, তোর কি আমাকে তোর মতো লুচ্চা মনে হয় নাকি যে আমি আমার বন্ধুর বাসর ঘরে কি কথোপকথন হচ্ছে সেই সব লুকিয়ে লুকিয়ে শুনবো? কি আর করবি বল, তোর বউ নেই বলে কথা। একটা চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। আশা করি এখন কিছু করবি না, যাতে নতুন বইয়ের সামনে তোর মার ইজ্জত পাংচার করে দেয়। কথাটা বলে বন্ধুকে কোনো রকমে বাসর ঘরে পাঠিয়ে দেয়া এবং সে নিজের বাড়িতে চলে এলো। এরপর চলে গেল আরো 2-3 দিন। ইতিমধ্যে বন্ধু তার বউকে নিয়ে হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। তাই সে নীলকে আর একটু জ্বালানোর জন্য ফোন করে বলে, দোস্ত, আমরা হানিমুনে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে তোর জন্য, কারণ তোর একটা বউ নেই। তোর বউ থাকলে তুইও যেতে পারতিস আমাদের সঙ্গে। এই হারামজাদা, তোর কি আমাকে জ্বালানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? তুই জানা তোর বউকে নিয়ে আমিও তো বিয়ে করব, তখন তো আর এসব কথা বলতে পারবি না। হ্যাঁ, সেটাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে আমাদের আইবুড়ো বন্ধু নিয়ে আসবে। শোন,
তুই বিয়ে করতে করতে না আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, তখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তোর বিয়ের দাওয়াতে যেতে পারবো। হ্যাঁ, সেটাই তো ভালো হবে। অল্প টাকায় 14 গোষ্ঠী শুদ্ধ খেয়ে যেতে পারবি। কথাটা বলতে বলতে প্রচন্ড রেগে গিয়ে নীল ফোনটা কেটে দেয়। আসলে সে করবেই বা কি? পড়াশোনা শেষ করেছে প্রায় 6 বছরের মতো। ইতিমধ্যে বেশ কয়েকবার বাবাকে বলেছে তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই যে আপনারা তো দেখলেনই তার বাবার কথা। যাই হোক, নীল আজ সিদ্ধান্ত নিয়েছে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। তাই রাতের বেলা তার বাবার ঘরে যায় আর বাবাকে বলে, বাবা, তুমি আমায় স্পষ্ট করে বলো, তুমি আমায় বিয়ে করাবে কি করাবে না? আরে বাবা, বিয়ে করাবো না কেন? আমার বন্ধু মনে হয় 2-1 দিনের মধ্যেই তার মেয়েকে নিয়ে বাংলাদেশে আসছে। তারপরে আমরা যাব তাদের সঙ্গে কথা বলতে। কথাটা শুনে নীল নিজের মনটাকে একটু শান্ত করে নিজের করে চলে আসে। এরপর চলে গেল আরও 2 দিন। সেদিন সকালবেলা তার বাবা তাকে নিজের রুমে ডাকে আর তারপর তাকে বলে, আমার বন্ধু গতকাল বাংলাদেশে ফিরে এসেছেন। আজ আমরা যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। কথাটা শুনে নীল এক দৌড় দিয়ে নিজের রুমে চলে আসে আর সঙ্গে সঙ্গে অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়। তারপর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরও যখন তার বাবা আসছিল না, তাই সে তার বাবাকে ডাকতে শুরু করে, বাবা, ও বাবা, তুমি আজ আসবে নাকি? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এখনো কি তোমার রেডি হওয়া শেষ হয়নি নাকি? কথাটা শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বাবা তাকে বলে, তুমি রেডি হয়ে বসে আছো মানে? এটা কোন ধরনের কথা? এখনো বিয়ের পাকা কথাই হয়নি আর তুমি তোমার হবু শ্বশুর বাড়ি চলে যাবে। আমরা তো ভেবেছিলাম আমি আর তোমার মা যাব। একদমই না। আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে আগে আমি দেখব। আমার যদি পছন্দ হয় তারপর বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে, সে তোমার যা ভালো মনে হয়। কথাটা বলতে বলতে নীল তার বাবা মাকে নিয়ে বাড়ি থেকে বের হয় তার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে যায়। বাড়িতে পৌঁছে তার বাবা কলিং বেল চাপ দেয় দরজা খোলার জন্য, আর তখনই মিষ্টি একটা মেয়ে এসে দরজাটা খুলে দেয়। মেয়েটাকে দেখেই নীল বলে, ওয়াও, সো সুইট। তুমি আমার বউ হতে যাচ্ছ? আর মিস্টার, এসব আপনি কি বলছেন? আমি আপনার বউ হতে যাব কেন? আপনি আমার বাবার বন্ধুর মেয়ে, তো আপনি তো আমেরিকা থেকে এসেছেন, তাই না? আমি আপনার বাবার বন্ধুর মেয়ে, তবে আপনার বউ নই। আপনার আমার বড় বোনের সঙ্গে বিয়ের কথা চলছে, সে ভিতরে আছে, আপনি তার সাথে কথা বলুন। ও, আই এম সো সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু ভেতরের কোনো ঘর আছে সেটা কি একটু দয়া করে বলে দিবে? আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে আপনার হবু বউ রান্নাঘরেই আছে, কারণ মা তাকে আপনার জন্য একটা স্পেশাল রান্না করতে বলেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলতে বলতে নীল সেখান থেকে সামনের দিকে এগোয় এবং চারিদিকে ভালো করে লক্ষ্য করতে থাকে রান্নাঘর কোন দিকে আছে। অতঃপর সে রান্নাঘরের দিকে যায়, কিন্তু সেখানে কাজ করেছিল কাজের মহিলা। অতঃপর সেখানেই ঘটে বিশাল বড় বিপত্তি। নীল সেখান থেকে দৌড়ে গিয়ে কাজের মেয়েকে পেছন থেকে জড়িয়ে ধরে। তখনই কাজের মেয়ের চিৎকার চেঁচামেচি শুরু হয়। এই যে, কে আপনি? আপনার কি আক্কেল বলতে কোনো কিছুই নেই নাকি? আপনি এভাবে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আরে বউ, তুমি না আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছো, কিন্তু তোমার এরকম কাজের মেয়ের মতো অবস্থা কেন? আজ্ঞে না সাহেব, আমি এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি কে? আমি এ বাড়ির হবু জামাই, যার সঙ্গে এই বাড়ির মেয়ের বিয়ের কথা চলছে। ও, আসলে আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছি। আপনি কোথাও ভুল করেছেন। একটা কাজ করুন, আপনি ওপরে গিয়ে সোজা ছাদে চলে যান। বড় আপা সেইখানে ফোনে তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। কথাটা বলেই নীল একদম দৌড়ে ছাদে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় অসম্ভব সুন্দরী এক রমণী সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে এসে বলতে থাকে, আমি সুন্দর এক ললনার প্রেমে পড়েছি। প্রথম দেখাতেই মনটা তারে দিয়ে দিয়েছি। এই যে মিস্টার, থামেন আপনি। এসব আপনি কি বলছেন? আপনি কার প্রেমে পড়েছেন আর মনটা কারে দিয়ে দিছেন? কেন, আমার সামনে তো শুধুমাত্র একজনই দাঁড়িয়ে আছে, আর সেটা তুমি। তোমাকে তো আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমি কে, কি আমার পরিচয়, কোনো কিছু না জেনেই আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, মনটা দিয়ে ফেলেছেন। এগুলো কোন ধরনের কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো আমার বাবার বন্ধুর মেয়ে, যে আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছেন, তাই না?
হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আপনার মন দেওয়া নেওয়ার কি সম্পর্ক? আমি তো সেটাই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। তার কারণ আপনার বাবা আর আমার বাবা অনেক দিন ধরেই ঠিক করে রেখেছেন আপনার সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আর আপনি তো অসম্ভব সুন্দরী, তাই আপনাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আর সেই জন্যই এই কথাটি বললাম। আমাকে দেখে অনেকেই প্রেমে পড়ে, অনেকেই ক্রাশ খায়, তাই বলে কি বিয়ে করতে হবে এমন কথা আছে নাকি? কে কি করে না করে সেই সব কিছু আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আপনাকে আমি যে কোনো মূল্যে আমার করে নিতে চাই, দ্যাটস ইট। অতঃপর নীল আরো নানান ধরনের কথা বলতে থাকে নীলাকে ইমপ্রেস করার জন্য, আর সাথে দাঁড়িয়ে দুজন গল্প করতে থাকে। এভাবে চলে গেল প্রায় 1 ঘন্টার বেশি সময়। ইতিমধ্যে ড্রয়িং রুম থেকে তাদের ডাক এসেছে। তো এবার আপনি বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আই মিন, আমাদের যে বিয়ের কথাবার্তা চলছে সেখানে আপনি কি বলবেন? আগে নিচে চলুন, গিয়ে দেখে নিচের কি অবস্থা, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কিন্তু দেখুন, আমি আমার কথা বলে দিচ্ছি, আবার কিন্তু আপনাকেই চাই, যে কোনো মূল্যেই হোক। কারণ আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। যেভাবেই হোক আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি খুব ভালো করে জানেন যে আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি, তাই আপনার মতো এইভাবেই হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কথাগুলো বলতে বলতে নীল আর নীলা দুজনে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়, এবং এখানে এসে তারা জানতে পারে কি ব্যাপার, তোমরা দুজনে তো অনেকক্ষণ ধরে কথা বলেছিলে, এবার কি সিদ্ধান্ত নিয়েছো সেটাই আমাদের জানাও। তখন নীল তো এক কথাতেই নীলাকে বিয়ে করবে বলে জানায়, কিন্তু নীলা বলে, আমি কিছুদিন সময় নিতে চাই। আমি আগে নিজস্বভাবে এই ছেলের সম্পর্কে খোঁজ খবর নিতে চাই, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করব বলে ভেবেছি। দেখো মা, আমার ছেলে যথেষ্ট ভালো, তুমি নির্দ্বিধায় আমার ছেলেকে বিয়ে করতে পারো। দেখুন, আপনি আমার বাবার বন্ধু, আমার বাবার মুখ থেকে যতটুকু শুনেছি আপনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু তারপরও আপনার ছেলেকে যেহেতু আমি আমার জীবনসঙ্গী বানাতে চলেছি, তাই আপনার ছেলের সম্পর্কে আমি একটু খোঁজ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু নীল তো সেই সময়টা দিতে নারাজ। সে বিয়ে করবেই, আর সেটা যত দ্রুত সম্ভব। তাই সে বলে, দেখুন, আমি জানি না আমার মতো সহজ সরল প্রেমময় একটা ছেলেকে দেখেও কেন আপনার মন গলছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যত ইচ্ছে আমার খোঁজ নিন, কিন্তু আমি আপনাকে বিয়ে করবই, আর বিয়ের আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। নীলের কাছ থেকে এমন কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, এবং নীলের বাবা তাকে বলে, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এমন ধরনের কথা কেন বলছো? বিয়ের আগে কেউ নিজের শ্বশুরবাড়িতে থাকে? তখনই পাশ দেখে নীলের হবু শালিকা বলে ওঠে, আসলে বিষয়টা হলো, আমার দুলাভাইয়ের বিয়ের জন্য এতটাই উতলা হয়ে পড়েছেন যে বউকে ছাড়া উনি এই মুহূর্তে চোখে অন্য কিছুই দেখতে পাচ্ছেন না। একদমই শালিকা, তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো, কিন্তু অন্য কেউ তো আমার মনের কথাটা কোনোভাবেই বুঝতে চাইছে না। বলো আমি কি করি? তখন নীলের হবু শালিকা মজার ছলে বলে ওঠে সেখানেই থেকে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা নীলকে বিয়েটা না করায়। এই কথাটা শুনে নীল বলে, হ্যাঁ শালিকা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এখানেই থেকে যাব যতক্ষণ পর্যন্ত আমাকে বিয়ে করানো না হয়। এই যে মিস্টার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি বিয়ে করব কিনা সেটার আদৌ কোনো ঠিক ঠিকানা নেই, আর আপনি বলছেন আপনি এখানে থেকে যাবেন। তোমার সিদ্ধান্ত উপর অমত থাকতে পারে, কিন্তু আমার তো সিদ্ধান্তের উপর কোনো অমত নেই। আমি তো তোমাকে বিয়ে করব বলে ঠিক করেছি, তাহলে এখানে মাথা খারাপের কি আছে? তখন এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হতে থাকে, কিন্তু নীল যেটা সিদ্ধান্ত নিয়েছে সে এটাই করবে। সে বিয়ে না করে কোনোভাবে এখান থেকে এক পাও নড়বে না, কারণ ইতিমধ্যে বন্ধু মহলে তাকে এটা নিয়ে অনেক হাসির খোরাক হতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে সে এত সুন্দরী বউ পেয়ে কোনোভাবে হাতছাড়া করবে না। তাই সে তার বাবাকে বলে, বাবা, তোমার ইচ্ছে থাকে তুমি আমাকে বিয়ে করাতে পারো, আর ইচ্ছে না থাকলে বিয়ে নাই করাতে পারো, কিন্তু আমি একটা কথা তোমায় স্পষ্ট করে দিচ্ছি, আমি বিয়ে না করে এখান থেকে যাচ্ছি না। আরে বাবা, তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। বয়স তোমার দিন দিন বেড়েই যাচ্ছে, এরপর কি কোনো মেয়ে আমায় বিয়ে করবে বলে তোমার ধারণা?
কিন্তু আপনার এই সব কর্মকাণ্ডের পর আপনাকে কোনো মেয়ে বিয়ে করবে কিনা সেটাই আমার সন্দেহ। অন্য কোনো মেয়ের বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুমি বিয়ে করলেই চলবে, কারণ তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। তখন উপস্থিত সবাই মিলে নীলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নীল তার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। সে কারো কোনো কথাই শুনবে না। তাকে বিয়ে না করানো পর্যন্ত সে এখান থেকে যাবেই না। অন্যদিকে নীলাও সিদ্ধান্ত নিয়েছে সে জেনে শুনে অতঃপর বিয়ে করবে, অচেনা অজানা কাউকে বিয়ে করবে না। দুজনেরই এমন দ্বারা কথা শুনে দুই পরিবারের সবাই পড়ে গেল মহা চিন্তায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলার বাবা বলে, আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর ছেলেকে আমার এখানে নিশ্চিন্তে রেখে যা, তারপর দেখছি বিষয়টা কি হয়। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এতদিন বন্ধুত্ব আমাদের, এখানে তোর ছেলে কোনো অমর্যাদা হবে না, এটা তুই নিশ্চিত থাক। অতঃপর নীলের বাবা সেখান থেকে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যেতে নীলের মা বলে, কি ব্যাপার, বাড়ি থেকে বের হলে দুজন আর ফিরে এলে একা? তো আমি কি করব সেটা তুমি আমাকে বলো না। তোমার ছেলেকে তো একদম বিয়ের জন্য পাগল বানিয়ে ছেড়ে দিয়েছো। সে এখন বিয়ে না করে আসবেই না। আর অন্যদিকে মেয়ে তার বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে করবে না। এই জন্য তো আমি আগেই তোমাকে বলেছিলাম ছেলেকে বিয়ে করাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। কথাটা বলতে বলতে নীলের বাবা সেখান থেকে চলে যায়, কারণ উনি খুব ভালো করে জানেন এখানে থাকলে একটার পর একটা কথা হতেই থাকবে। তাই এইসব কথার প্যাচাল না পেরে এখান থেকে চলে যাওয়াই অনেক ভালো। অন্যদিকে দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। নীল নীলাদের বাড়ির ড্রয়িং রুমে বসে বসে তার একমাত্র হবু শালিকার সঙ্গে গল্প করছে। তখনই নীলা সেখানে এসে উপস্থিত হয়। এটা দেখতে পেয়ে নীলা বলে, মানে আপনি এখানে থেকেই গেলেন তাই না? তোমার জন্যই থেকে গেলাম, আর তুমি এই কথা বলছো, এটা কি মেনে নেওয়া যায়? আমি আপনাকে বলেছি নাকি এখানে থেকে যাওয়ার জন্য? তোমার ভালোবাসা আমাকে বলেছে তোমাকে নিয়ে তারপর এখান থেকে বিদায় হবার জন্য। এই যে দেখুন, এই সব কিছু আমার পছন্দ নয়। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো এসব ফাজলামো মার্কা কথাবার্তা আপনি আমার সঙ্গে বলবেন না। বিয়েটা করছো তো আমায়? সিদ্ধান্ত নেয়নি এখনো, সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো। কথাটা বলতে বলতে নীলা সেখান থেকে চলে যায়। অপরদিকে নীল সেখানে বসে বসে তার শালিকার সঙ্গে গল্প করতে থাকে। ইতিমধ্যে শালি দুলাভাই বেশ ভালো একটা গল্পের আসর জমিয়ে বসেছে। আর তখনই নীলার মা এসে সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয় এবং সবাই ডিনার টেবিলে জয়েন করে। খাওয়া শেষ হতে না হতেই নীল বলে, আমি কিন্তু আমার বউয়ের সঙ্গে ঘুমাবো। অনেক বছর কেটে গেছে বউয়ের সঙ্গে ঘুমানো হয় না। এই যে মিস্টার, আর ইউ সিরিয়াসলি ম্যাড? কথাটা শুনে নীল একটু হেসে ফেলে এবং তারপর বলে, আরে বউ, আমি পাগল হতে যাব কেন? আর যদি পাগল হয়েও থাকি সেটা তোমার রূপে হয়েছি। তুমি এতটাই সুন্দর যে তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তার জন্য এখন তুমি আমাকে পাগল বলো আর যাই কিছু বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে আমি আপনাকে সেই কথা বলতে যাব কেন? আপনি যে বললেন আপনি আমার সঙ্গে ঘুমাবেন, সেই দুঃসাহস থেকে বলেছি। কেন? আমি তো আমার বউয়ের সঙ্গে ঘুমাবো বলেছি, শালিকার সঙ্গে ঘুমাবো তো বলিনি। এই কথাটা শুনেই পাশ থেকে নিশি একটু দুষ্টুমি হাসি এসে বলে ফেলে, দুলাভাই চলুন একটা কাজ করি, আপনি মাঝখানে শোবেন আর দুই পাশে আমরা দুই বোন। নিশির এমন কথা শুনে নীলা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর নিশিকে বলে, বাদরামি করার জায়গা পাস না তুই, তাই না? দুটো বাদর এখন একসঙ্গে হয়ে গেছিস বলে তোদের জোর বেড়ে গেছে। এই কথা শুনে নীল বলে, বউ, তুমি আমাকে আর যাই কিছু বলো না কেন বাদর বলো না, কারণ বাদররা গাছে উঠতে পারে, লাফাতে পারে, কিন্তু আমি আমার জীবনে কোনোদিন গাছে উঠি নাই। আল্লাহ তুমি আমায় রক্ষা করো। তুমি আমাকে কোন আযাবের মধ্যে এনে ফেলে দিলা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে এখনই তুমি আজাবের কি দেখলা? যখন তোমাকে আমি আমার ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে শুরু করব, তখনই তুই বুঝতে পারবে আমি কি জিনিস। এই আপনি একটা কাজ করুন, আমি আমাদের ড্রাইভারকে বলে দিচ্ছি, আপনার খাওয়া শেষ হলে আপনি বাড়ি ফিরে যান। ড্রাইভার আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আরে বউ, এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে ছাড়া বাড়ি যাচ্ছি না। চলো না তুমি আর আমি কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। তখন নীল আর কোনো কথা না বলে রাগে খটখট করতে করতে খাবার শেষ না করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। এটা থেকে নীল তার ছোট শালিকাকে বলে, শালিকা, তোমার বোনের রুমটা কোন দিকে আমায় একটু দেখিয়ে দাও। আমি নিজের হাতে তোমার বোনকে খাইয়ে দিতে চাই। আমি আপনাকে আমার আপুর রুম দেখিয়ে দিতে পারি, কিন্তু তারপরে কি হবে সেটা কিন্তু আমি জানি না।
ওসব নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু বলে দাও রুমটা কোন দিকে। অতঃপর নিশি নীলকে নীলার রুমটা দেখিয়ে দেয়, আর নীল সেখান থেকে খাবারের প্লেট নিয়ে একদম সোজা নীলার রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় নীলা বিছানার উপর গাল ফুলিয়ে বসে আছে। সেটা দেখে নীল বলে, আরে বউ, রাগে তো গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে আছে। আমার তো মন চাইছে এক্ষুনি একটু আদর করে কামড়ে দেই। এই ফাজিলের হাড্ডি, আপনি যাবেন এখান থেকে? আরে রাগলে তো তোমায় দারুণ লাগে। আমার তো মন চাইছে এক্ষুনি তোমায় জোর করে ধরে একটু আদর করে দেই। এই কথা শুনে নীলার আরো রাগ ওঠে, কিন্তু তারপরও সে নিজেকে সংযত রেখে নীলকে বলে, এই যে মিস্টার, শোনেন, আপনি আমার রুমে কেন এসেছেন সেটা বলেন। আমি আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি এখান থেকে যান আর আমায় উদ্ধার করুন। তোমাকে উদ্ধার করব বলেই তো আমি এখানে এসেছি, কারণ তুমি তো রাতের খাবার না খেয়ে চলে এসেছো, আর রাতের খাবার না খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। দেখুন, আমি একদমই ঠিক আছি। আপনি এখান থেকে যান, তা না হলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আর মেজাজ খারাপ বলে আমি কি করি তার কিন্তু কোনো ঠিক নেই। চাইলে আমাকে আদর করতে পারো, আই ডোন্ট মাইন্ড। এই কথাটা শুনে নীলার মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে পারছে না, তাই চেঁচাতে শুরু করে। বাবা, ও বাবা, কোথায় তুমি? একবার আমার রুমে এসো। নীলার রুমে এমন চেঁচামেচির আওয়াজ শুনে নীলার বাবা কিছুটা আন্দাজ করতে পেরেছিল ওখানে কি হচ্ছে, তাই তিনি চুপচাপ নিজের রুমে বসেছিলেন। কিন্তু যতই সময় যাচ্ছে নীলার চেঁচামেচি যেন বেড়েই চলেছে, তাই তিনি আর বসে না থেকে নীলার রুমের দিকে অগ্রসর হয়। কি ব্যাপার নীল, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি? এই গডফাদারটাকে আমার রুম থেকে বের হয়ে যেতে বল। আমি একে আর সহ্য করতে পারছি না। কি ব্যাপার নীল, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি? না শ্বশুরমশাই, সেরকম কিছুই হয়নি। আসলে আমার বউ রাগ করে না খেয়ে চলে এসেছে, তাই আমি আমার বউকে রাতের খাবারটা খাওয়াতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তোমরা খাবারটা খেয়ে নাও। কথাটা বলতে বলতে নীলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীলার বাবা সেখান থেকে চলে যায়। আর অপরদিকে নীলা আরো বেশি রেগে গিয়ে তার ড্রেসিং টেবিলের সামনে থাকা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে। সেটা দেখে নীল বলে, রাগলে তোমাকে দারুণ লাগে, এই কথাটা বলেছি বলে কি তুমি আরো বেশি রাগ দেখাচ্ছ নাকি, যাতে আমি বারবার তোমার প্রেমে পড়ি? আপনি আমার রুম থেকে যাবেন নাকি যাবেন না, আমি শুধু এটাই জানতে চাইছি। কথাটা বলা শেষ করার আগেই নীলা তার মুখের সামনে একটা খাবারের লোকমা দেখতে পায়। সেটা দেখে সে নীলের দিকে তাকায়। তখন নীল বলে, জান পাখি, আমার খাবারের সঙ্গে রাগ করতে হয় না। তুমি খাবারের সঙ্গে রাগ না করে দয়া করে খাবারটা খেয়ে নাও প্লিজ। আমি খাবো না, কি করবেন আপনি? কথাটা বলতে গিয়ে নীলা যেই না মুখটা খুললো অমনি নীল তার মুখের ভেতর খাবারের লোকমাটা পুরে দিল আর বলতে থাকলো, তোমার আমাকে যা কিছু বলার আছে তা সব পরে বলে নিও, এখন খাবারটা খেয়ে নাও। দেখো, খাবারের উপর রাগ দেখানো কিন্তু আমার একদমই পছন্দ নয়। আর আমি আশা করব আমি যেই জিনিসগুলো পছন্দ করি না সেগুলো তুমি করবে না। তখন নীলা আর কোনো কথা বলে না, চুপচাপ খাবারটা খেয়ে নিল। দেখতে দেখতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। দুজনেই খাওয়া দাওয়া শেষ করে খাটের উপর বসে আছে, কেউ কি কোনো কথা বলছে না। তখন নীল বলে, শোনো, একটা কথা বলি, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আজ তোমার রুমে ঘুমাবো, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই ভাবতে পারছি না। আপনি ভাবলেন কি করে যে অবিবাহিত একটা মেয়ে হয়ে আপনার সঙ্গে একই রুমে ঘুমাবো? আমরা তো বিয়ে করছি তাই না? তাছাড়া অনেক দিন তো হয়ে গেল একা একা ঘুমাচ্ছি, এখন আর কত একা একা ঘুমাবো? আমারও তো মন চায় বউ নিয়ে ঘুমাতে, তাই না? শুনুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি এখান থেকে চলে যান, গেস্ট রুমে গিয়ে ঘুমান। না রে বাবা, আমি পারবো না গেস্ট রুমে গিয়ে ঘুমাতে, আমি এখানেই শুয়ে পড়ছি। কথাটা বলতে না বলতে নীল সোফায় গিয়ে শুয়ে পড়লো। এটা দেখে নীলা বলে, তার মানে আপনি আমার রুম থেকে বের হবেন না, এটাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিজেই এই রুম থেকে চলে যাচ্ছি। কথাটা বলতে বলতে নীলার রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীল সেটা করতে না দিয়ে পিছন থেকে নীলার হাত ধরে টান দিয়ে একদম নিজের বুকের ওপর টেনে নেয়। আরে বউ, যাচ্ছ কোথায়? আমি এখানে একা একা ঘুমাবো আর তুমি আমাকে ফেলে চলে যাবে, এটা হয় নাকি? তো আপনার কি মনে হয় বিয়ের আগে আমি আপনার সঙ্গে বাসর করব? সে তোমার ইচ্ছে থাকলে করতে পারো, কিন্তু আমার সেরকম কোনো কুমতলব নেই। কথাটা বলতে বলতে নীল তার হাত দুটো নীলার কোমরের কাছে রেখে হালকা করে নিজের দিকে একটু টান দিয়ে বলে, তুমি চাইলে আমার সমস্ত ভালোবাসা আজই তোমায় উজাড় করে দিতে পারি। ছেড়ে দেন আমায়, ছাড়ুন বলছি। এইসব কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমি কিন্তু চেঁচামেচি শুরু করব বলে দিলাম।
কোনো লাভ হবে না মাই ডিয়ার, কারণ আমি তোমার রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে রেখেছি। তো চেঁচামেচি করো না কেন, এখানে কেউ আসতে পারবে না আমাকে বাধা দিতে। আসলে আপনি চাইছেনটা কি বলেন তো? কালকে তোমার আর আমার বিয়ে, সেটা এখন তুমি তোমার বাবার কাছে গিয়ে বলবে, আর যেভাবেই হোক কালকের মধ্যেই তোমার আর আমার বিয়ের বন্দোবস্ত করবে। আর যদি আমি এই কাজটা না করি তাহলে আপনি কি করবেন? এক্ষুনি তোমাকে এখান থেকে তুলে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে নিব, আর নয়তো বিয়ের আগেই বাসর করব। বলেই নীল নীলাকে আরেকটু কাছে টেনে নেয় আর নীলার ঠোঁটে তার হাতের আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করে বলে, তো মাই ডিয়ার, কি চিন্তা করলে? বিয়ের আগে বাসর করবে নাকি বিয়ের পরে? নীলা মনে মনে ভাবছে সে মহা ঝামেলায় পড়ে গেছে। এখন যেভাবে ওকে ঝামেলা থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরও সে কোনো কুলকিনারা খুঁজে পেল না। তাই সে নীলকে বলে, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি, যদি আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ বলো? তুমি আমাকে যাই করতে বলবে আমি তাই করব, কিন্তু বিনিময়ে তোমাকে আমি বিয়ে করতে চাই। নীলা মনে মনে বলতে থাকে, আগে বেঁচে তো ফের, তারপর না হয় আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করো। এই কথাটা মনে মনে বলতে বলতে সে নীলকে বলে, আমাদের বাসায় ঢুক